মুভি শুরু হলে আমরা একটি দম্পতিকে দেখি। তারা দুজন হসপিটালে এসেছে। ছেলেটির নাম জন আর মেয়েটির নাম কেট। জন কেটকে হাসপাতালে নিয়ে এসেছে কেননা কেটের লিভার পেইন শুরু হয়েছে আর তাকে তাড়াতাড়ি ডাক্তারকে দেখাতে হবে। একটি নার্স এসে কেটকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই কেটের ব্যথা আরো বেড়ে যায়। তারপর রক্ত পড়তে শুরু করে। সেই সব জায়গা দিয়ে রক্ত পড়তে শুরু করে যেখান দিয়ে নার্সটি কেটকে নিয়ে যাচ্ছিল। তারপর কেটকে বেডে রেখে ডাক্তাররা পরীক্ষা শুরু করে। কিছুক্ষণ পরে নার্সরা কেটকে জানায় যে কেটের বেবি আর বেঁচে নেই, সে মারা গেছে। এটা শুনে কেট কান্না শুরু করে। তারপরে ডাক্তাররা কেটের মৃত বেবিকে বের করে কেটকে দেখায়, যেটা দেখে কেট অনেক কষ্ট পায়। আর তারপরে কেটের ঘুম ভেঙে যায়, অর্থাৎ কেট এই সবকিছু স্বপ্ন দেখছিল। ঘুম থেকে উঠে কেট অনেক বিরক্ত বোধ করছিল, তাই জন্য সে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে কেট তার মৃত বাচ্চাটির ব্যাপারে ভেবে দুঃখ পেতে থাকে। এখানে বলে দিই, আসলে কেট আর জন দুজন মিলে ওই বাচ্চাটির নাম জেসিকা রাখবে ভেবেছিল, আর এটা তাদের 3 নম্বর বাচ্চা ছিল। জেসিকাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল। যেহেতু জেসিকা বেঁচে নেই, তাই জন্য জন কিছুটা নিজেকে সামলে নিলেও কেট নিজেকে সামলাতে পারেনি। সে মাঝে মাঝেই জেসিকার ব্যাপারে ভেবে অনেক কষ্ট পেতে থাকে। কেট এতটাই ভেঙে পড়েছিল যে সে এর জন্য ট্যাবলেট নেওয়া শুরু করেছিল। ও সাইকিয়াট্রিস্ট ডাক্তারের কাছেও কাউন্সেলিং এর জন্য যেতে থাকে। সে কেটকে এইসবের জন্য ড্রিঙ্ক করতে বারণ করে দিয়েছিল, কেননা কেট এতটাই ভেঙে পড়েছিল যে সে তার দুঃখ ভোলার জন্য ড্রিঙ্ক করাও শুরু করেছিল। জেসিকা যেহেতু বেঁচে নেই, তাই জন্য কেট মাঝে মাঝে নিজেকেই দোষী মনে করত। সে ভাবতো তার জন্যই হয়তো এই সবকিছু হয়েছে, আর সে কখনোই একজন ভালো মা হতে পারবে না। এটা ভেবে কেট মানসিকভাবে অনেক কমজোর হয়ে পড়েছিল। এখানে বলে দিই, জন আর কেটের একটি মেয়ে ও একটি ছেলেও ছিল। মেয়েটির নাম ছিল ম্যাক্স, যে কথাও বলতে পারতো না, আবার কানেও শুনতে পারতো না। আর ছেলেটির নাম ছিল ড্যানিয়েল। রাত্রিবেলায় কেট আর জন এই নিয়েই কথাবার্তা বলছিল। ঠিক তখন কেট জনকে বলে যে ওই 3য় নম্বর বাচ্চাটির জায়গায় তাদের একটি বাচ্চাকে অ্যাডপ্ট করা উচিত, যে তাদের ওই 3য় বাচ্চাটির জায়গা পূরণ করবে। জন কেটের কথায় রাজি হয়ে যায়। পরের দিন তারা দুজন একটি অরফানেজ মানে অনাথ আশ্রমে যায়। সেই অনাথ আশ্রমে অনেক এমন বাচ্চা ছিল যাদের কোনো মা বাবা ছিল না, এবং তারা ওই অনাথ আশ্রমেই ছোট থেকে মানুষ হয়েছে। সেখানেই জন এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে একটি ঘরে একটি ছোট্ট কিউট বাচ্চা মেয়েকে দেখে। তারপরে সে গিয়ে বাচ্চা মেয়েটির সাথে কথা বলে। মেয়েটির নাম ছিল অ্যাস্থার। তারপরে কেট আর জন মিলে সেই বাচ্চাটির সাথে কথা বললে তাদের ওই বাচ্চাটিকে অনেক ভালো লাগে। তারা দুজন মিলে এটা ঠিক করে যে অ্যাস্থারকেই তাদের বাড়িতে নিয়ে যাবে। এর জন্য তারা সিস্টারের সাথে কথাবার্তা বলে। সিস্টার তাদেরকে জানায় যে অ্যাস্থার অনেক ইন্টেলিজেন্ট আর সে সবকিছুকে খুব তাড়াতাড়ি আয়ত্ত করে নেয়। সিস্টার তাদেরকে জানায় যে অ্যাস্থার হলো এই অনাথ আশ্রমের সব থেকে ট্যালেন্টেড বাচ্চা। শুধু তাই নয়, এই অনাথ আশ্রমে যতগুলি বাচ্চা ছিল তাদের সবার থেকে অ্যাস্থার অনেকটাই আলাদা ছিল। সিস্টার তাদেরকে আরো বলে যে অ্যাস্থার এর আগে যেই পরিবারে থাকতো সেই পরিবারে সবাই আগুনে পুড়ে মারা যায়, কিন্তু অ্যাস্থারের মধ্যে এর কোনো শোক বা কোনো ভাবনা নেই। সে রাশিয়া থেকে এসেছে আর খুব তাড়াতাড়ি সে এখানকার ইংরেজিকেও আয়ত্ত করে নিয়েছে। এরপরে দেখা যায় জন আর কেট অ্যাস্থারকে নিয়ে তাদের বাড়ি আসে। অ্যাস্থারকে দেখে ম্যাক্স অনেক খুশি হয়, কেননা সে তার সাথে খেলার জন্য একজনকে পেয়ে গেছে। কিন্তু অন্যদিকে তাদের ছেলে ড্যানিয়েল অ্যাস্থারকে দেখে একটুও খুশি হয়নি, কেননা এখন তাদের মা বাবা শুধু অ্যাস্থারকে নিয়ে ব্যস্ত থাকবে আর তার দিকে কোনো খেয়ালই রাখবে না, আর তাকে নিয়ে কোনো মাতামাতি করবে না। তাই জন্য সে জেলাস ফিল করতে থাকে। পরের দিন ড্যানিয়েল একটা শর্ট গান নিয়ে কিছু মডেল সামনে সাজিয়ে শুট করতে থাকে। তখনই একটি পায়রা সেখানে এসে বসে, আর ড্যানিয়েলের বন্দুক থেকে একটি গুলি ওই পায়রাটির গায়ে লাগে। পায়রাটি সেখানে পড়ে ছটফট করতে থাকে। তখনই সেখানে অ্যাস্থার আর ম্যাক্স আসে। অ্যাস্থার পায়রাটিকে দেখে একটি পাথর তুলে ড্যানিয়েলকে বলে পায়রাটিকে মেরে ফেলতে, কেননা সে ব্যথায় অনেক ছটফট করছে। কিন্তু ড্যানিয়েল এতে রাজি হয় না। ড্যানিয়েল অ্যাস্থারকে বলে আমি এটা করতে পারবো না। তখন অ্যাস্থার নিজেই পাথরটি দিয়ে পায়রাটিকে মেরে ফেলে, যেটা দেখে ম্যাক্স আর ড্যানিয়েল অবাক হয়ে যায়। এখানে অ্যাস্থারকে দেখে মনে হয় যেন সে হয়তো কোনো মানুষই নয়, কিংবা সে হয়তো কোনো জল্লাদ মেয়ে। সে যাই হোক, পরের দিন অ্যাস্থার যখন স্কুলে যায় তখন স্কুলে কয়েকটি মেয়ে তাকে অনেক বিরক্ত করতে থাকে। অ্যাস্থারের হাতে থাকা বইটি নিয়ে ছড়িয়ে ছিটিয়ে তার পৃষ্ঠাগুলি এদিক ওদিক ফেলে দেয়। অ্যাস্থার যখন সেই পৃষ্ঠাগুলিকে কুড়োচ্ছিল তখন সেই মেয়েটি অ্যাস্থারের গলায় হাত দিতেই অ্যাস্থার চিৎকার করে ওঠে। এরপরেই দেখা যায় অ্যাস্থার বাড়ি চলে এসেছে। বাড়িতে আসলে কে তাকে অনেক ভালোবাসে, তার খেয়াল রাখে, তাকে পিয়ানো শেখানো শুরু করে। এখানে মনে হচ্ছিল যেন কেট অ্যাস্থারকে তার নিজের মেয়ের মতোই ভালোবাসতে শুরু করেছে, আর অ্যাস্থার যেন তাদের 3য় নম্বর বাচ্চাটির জায়গা নিতে শুরু করেছে।
তারপর কেট অ্যাস্থারকে তার নিজের তৃতীয় বাচ্চাটির মানে জেসিকার কবরের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে অ্যাস্থার দেখে কেট সেখানে গোলাপের চারা লাগিয়েছে আর সেখানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। কেট সেই চারাগুলিকে অনেক যত্ন করত। কবরের কাছে অ্যাস্থারকে নিয়ে গেলে অ্যাস্থার কান্না করে দেয়, যেটা দেখে কেট অ্যাস্থারকে বুকে জড়িয়ে নেয়। এরপরে কেট আর জন কিচেনে কিছু পার্সোনাল সময় কাটাচ্ছিল, তখন সেখানে অ্যাস্থার চলে আসে। সেটা দেখে অ্যাস্থার তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তারপরে কেট তাড়াতাড়ি ছুটে এসে অ্যাস্থারের কাছে এসে বলে বড়রা নিজেদের কিছু ব্যক্তিগত সময় এভাবেই কাটায়। তখন অ্যাস্থার বলে, আপনাকে চিন্তিত হতে হবে না, এসব কিছু আমি জানি। এটা শুনে কেট অনেক ঘাবড়ে যায়। সে আশ্চর্য হয়ে যায়, এইটুকু একটা মেয়ে এত সব কিছু কি করে জানতে পারে। কেট তার স্বামী জনের সাথে এ ব্যাপারে আলোচনা করে। জন বলে এর আগে ও কাদের সাথে থাকতো সেই ব্যাপারে আমরা কিছুই জানি না, আর আমরা এটাও জানি না ও কি কি শিখেছে। আর সিস্টার তো বলেছে ও খুব ইন্টেলিজেন্ট আর সবকিছুকে ও খুব তাড়াতাড়ি আয়ত্ত করে নেয়, তুমি এ ব্যাপারে কোনো টেনশন করো না। এরপর একদিন জন তার ছেলে মেয়েদের নিয়ে পার্কে যায়। অ্যাস্থারকেও তারা তাদের সাথে নিয়ে যায়। অ্যাস্থার যখন সেখানে খেলা করছিল তখন সেখানে সেই মেয়েটিকে দেখে, যে মেয়েটি স্কুলে অ্যাস্থারকে বিরক্ত করছিল। অ্যাস্থার মেয়েটির দিকে আজবভাবে তাকিয়েছিল। মেয়েটি যখন একটি ঘরের ওপরে ওঠে, অ্যাস্থার সুযোগ বুঝে মেয়েটির পেছন পেছন সেই ঘরের মধ্যে ঢুকে যায়। সুযোগ বুঝে অ্যাস্থার মেয়েটিকে ওপর থেকে ফেলে দেয়। মেয়েটি নিচে পড়ে অনেক চোট পায় আর কান্না শুরু করে। রাতে যখন সবাই মিলে ডিনার করছিল তখন জন অ্যাস্থারকে জিজ্ঞাসা করে আসলে সেখানে কি হয়েছিল। তখন অ্যাস্থার বলে যে ড্যাডি, আমরা তো সেখানে খেলা করছিলাম, সে নিজেই সেখান থেকে স্লিপ হয়ে পড়ে গেছে। জন ম্যাক্সকেও জিজ্ঞাসা করে, ম্যাক্সও একই কথা বলে যে মেয়েটি স্লিপ করে সেখান থেকে পড়ে গেছে। কিন্তু ড্যানিয়েল তাদের এইসব কথা বিশ্বাস করছিল না। ড্যানিয়েল ম্যাক্সের দিকে তাকিয়েছিল কারণ সে জানতো যে ম্যাক্স অ্যাস্থারের ভয়ে মিথ্যে কথা বলছে। ড্যানিয়েল অ্যাস্থারের দিকে আঙুল করে বলে যে তুমি মিথ্যে কথা বলছো। এটা শুনে জন ওকে অ্যাস্থারের কাছে সরি চাইতে বলে। তখন ড্যানিয়েল বলে আমি এটা কখনোই বলবো না। তখন ড্যানিয়েল সেখান থেকে চলে যায়। জন তখন ড্যানিয়েলকে বলে যে তুমি যদি ওকে সরি না বলো তাহলে তোমার বাইরে খেলতে যাওয়া বন্ধ। কেট লক্ষ্য করে অ্যাস্থারের আচরণ দিন দিন যেন কেমন পরিবর্তন হতে শুরু করেছে। তখন অরফানেজ থেকে সিস্টারের ফোন আসে। কেট তাকে সবকিছু জানায়। তখন সিস্টার অ্যাস্থারকে দেখতে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সিস্টার কেট আর জনকে বলে সরি, আসলে আমার অ্যাস্থারের ব্যাপারে আপনাদের সবকিছু খুলে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি এটা লক্ষ্য করেছিলাম যে অনাথ আশ্রমে যখনই কোনো খারাপ বা আশ্চর্য কোনো ঘটনা ঘটতো সেখানে অ্যাস্থার উপস্থিত থাকতো। আমারও ওর আচরণ মাঝে মাঝে আজব লাগতো, কিন্তু হতে পারে এটা আমার ভ্রম। কেট অ্যাস্থারকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। জন তখন কেটকে বলে সিস্টার তো বলেছে তুমি এত চিন্তা করো না, এটা তো ওনার ভ্রমও হতে পারে। সিস্টার তখন বলে ও কিন্তু সবাইকে কথার মায়াতেও ফাঁসায়। অ্যাস্থার লুকিয়ে লুকিয়ে তাদের এইসব কথা শুনছিল। তারপরে সে তাড়াতাড়ি তার ছোট বোন ম্যাক্সের কাছে এসে সে বলে যে সিস্টারকে আটকাতে হবে, না হলে উনি আমাকে এখান থেকে নিয়ে যাবে। তারপরে অ্যাস্থার একটি ব্যাগে হাতুড়ি, বন্দুক আর ট্রি হাউসের চাবি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বাড়ির বাইরে বেরিয়ে অ্যাস্থার সিস্টারের বেরোনোর অপেক্ষা করতে থাকে। সিস্টার যখন বাড়ির বাইরে বের হয় তখন তারা ছুটে একটি ব্রিজের কাছে আসে। সেই ব্রিজের কাছ থেকেই সিস্টারের গাড়িটি পার হবে। যখনই সিস্টারের গাড়ি ব্রিজের কাছে চলে আসে, অ্যাস্থার ম্যাক্সকে তার গাড়ির সামনে ঠেলে দেয়। ম্যাক্সকে দেখে সিস্টার তাড়াতাড়ি গাড়ি থামিয়ে নেয়, কিন্তু গাড়ি ডিসব্যালেন্স হয়ে গাছের সাথে ধাক্কা দিয়ে একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সিস্টার কোনো রকমে তাড়াতাড়ি বেরিয়ে ম্যাক্সকে কোলে নিতে যাবে, ঠিক তখনই অ্যাস্থার পেছন দিক থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে। সিস্টারকে অ্যাস্থার হাতুড়ি দিয়ে আঘাত করতে করতে মেরেই ফেলে। ম্যাক্সের চোখের সামনে এত সব কিছু দেখে ম্যাক্স অনেক ভয় পেয়ে যায়। হাতুড়ি দিয়ে সিস্টারকে মারার পরে অ্যাস্থার সেই হাতুড়িটি ট্রি হাউসে একটি ব্যাগের মধ্যে ভরে লুকিয়ে দেয়। তারপরে যখন অ্যাস্থার আর ম্যাক্স ট্রি হাউস থেকে বের হয়ে যাচ্ছিল তখন ড্যানিয়েল লুকিয়ে লুকিয়ে অ্যাস্থারকে দেখে ফেলে। অ্যাস্থার যখনই পেছন দিক ফেরে তখনই ড্যানিয়েল পাথরের পেছনে লুকিয়ে পড়ে। ড্যানিয়েল এখানে ভাবে অ্যাস্থার হয়তো তাকে দেখতে পায়নি, কিন্তু সেই দিন রাতেই অ্যাস্থার ড্যানিয়েলকে একটি পেপার কাটা ছুরি দিয়ে ভয় দেখায়। তাকে বলে যদি এইসব কথা তার বাবা মাকে বলে তাহলে সেই পাখিটির মতন অবস্থা তারও করে দেবে। দিন দিন অ্যাস্থারের আশ্চর্যজনক ব্যবহারের জন্য অ্যাস্থারকে তারা কাউন্সিলিং এর জন্য সাইকিয়াট্রিস্ট ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু অ্যাস্থার খুবই চালাকির সাথে সেই ডাক্তারকেও তার কথার মায়ায় ফাঁসিয়ে নেয়। অ্যাস্থার সেই ডাক্তারকে এমনভাবে কথার মায়ায় ফাঁসায় যেন সে এটা ভাবে যে কেটি তার যত্ন নেয় না, আর প্রবলেম কেটের মধ্যে আছে, তার মধ্যে নেই। তারপরে ডাক্তার জন আর কেটকে ডেকে এইসব কথা বলে যে কেট হয়তো তার খেয়াল রাখে না, তার নিজের বাচ্চার সাথে ওর তুলনা করে এবং হয়তো ওই বাচ্চাটিকে তার নিজের মায়ের মতন ভালোবাসা দিতে পারছে না। জন এসব কথা শুনে একটু অস্বস্তি বোধ করে। তারপরে যখন তারা দুজন বাড়ি চলে আসে
তখন কেট এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। তখন জন কেটকে বলে যে এই আইডিয়াটা তোমারই ছিল, এখন তুমিই সামলাও। জন আর কেট যখন বাড়িতে ঢোকে তখন কেটের ফোনে অরফানেজ থেকে একটি কল আসে। অরফানেজ থেকে কেটকে বলে যে সিস্টার এখন অরফানেজে ফিরে আসেনি, তাকে পাওয়া যাচ্ছে না। কথাটা একটু ছড়িয়ে গেলে পুলিশ ইনভেস্টিগেশন শুরু হয়। ইনভেস্টিগেশন করলে পুলিশরা সিস্টারের ডেড বডি খুঁজে পায় সেই ব্রিজের কাছে। কেট আর জন দুজনায় অনেক চিন্তিত হয়ে পড়ে, কেননা সিস্টার শেষবার তাদের বাড়িতেই এসেছিল। তাদের বাড়ি থেকে অরফানেজে ফেরার পথে তার সাথে এমন কি ঘটলো যে তার এমন অবস্থা হলো। জন সবকিছুকে স্বাভাবিকভাবে নিলেও কেট এই সবকিছুকে স্বাভাবিকভাবে মানতে পারছিল না। তাই জন্য সে জনকে বলে আমাদের দুজনকে একসাথে মিলে অ্যাস্থারের সমস্ত তথ্য বের করতে হবে। অ্যাস্থার কোথা থেকে এসেছে, ও আগে কোথায় থাকতো, এই সব কিছু। তারা খোঁজাখুঁজি করলে এটা জানতে পারে যে রাশিয়ার কোন অরফানেজেই অ্যাস্থার নামের কোনো মেয়েই ছিল না। জন এটাকে খুব স্বাভাবিকভাবে নিলেও কেট এটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিল না। কেটের সন্দেহ বেড়েই চলেছিল। তারপরে একদিন কেট যখন কিচেনে কাজ করছিল তখন অ্যাস্থার সেই কবরের ওপরের গোলাপ গাছ থেকে ফুলগুলি ছিঁড়ে নিয়ে আসে আর সেই ফুলগুলি কেটকে দেয়, যেটা দেখে কেট অনেক রেগে যায়। কেট অ্যাস্থারের হাত থেকে জোর করে সেই ফুলগুলি নেওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যাস্থার কোনো মতেই সেই ফুলগুলি দিচ্ছিল না। তখন জন সেখানে এসে দুজনকে থামায়। তারপরে কেট কান্না করতে করতে সেই কবরের কাছে চলে যায়। জন যখন অ্যাস্থারের কাছে আসে তাকে দেখতে, তখন অ্যাস্থার তাকে বলে কেট এমন জোরে তার হাতটা চেপে ধরেছে যে তার হাতের হাড়টাই ভেঙে গেছে আর তার এখন অনেক যন্ত্রণা হচ্ছে। জনের এটা দেখে অনেক কষ্ট হয়, কেননা সে কেটকে এতটা জালিম মেয়ে কখনোই ভাবেনি। সে কখনোই ভাবেনি যে কেট অ্যাস্থারকে ওরকম ভাবে চেপে ধরবে। এটা দেখে জন কেটের ওপরে আরো রেগে যায় ও কেটের থেকে আরো দূরে দূরে থাকতে থাকে। কেটের কাছে এই সবকিছু অনেকটাই আজব লাগছিল। তার স্বামী তার সাথে এরকম আচরণ করছে, তাকে শুধু শুধু অবিশ্বাস করছে। এই সবকিছুর জন্য কেট মানসিক দিক থেকে আরো কমজোর হতে শুরু করে। কেট তার এই মানসিক অবস্থা থেকে বেরোনোর জন্য ওয়াইন শপে যায়। সেখান থেকে ওয়াইন কিনে আনলেও কেট সেগুলিকে ফেলে দেয়। এরপরে একদিন কেট তার বাচ্চাদের স্কুলে ছাড়তে আসে। ড্যানিয়েল যখন স্কুলের সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখন তার ব্যাগ থেকে কিছু বইপত্র নিচে পড়ে যায়। কেট সেটা দেখে তাড়াতাড়ি সেগুলো তুলে দিতে যায়। এই সুযোগে অ্যাস্থার গাড়ি স্টার্ট করে দেয় আর গাড়িটি পেছনের দিকে যেতে থাকে। গাড়িতে কেটের সেই ছোট্ট মেয়ে মানে ম্যাক্স বসেছিল। কেট দেখে যে গাড়িটা পেছনের দিকে ছুটতে শুরু করেছে, তাই সে দৌড়ে গাড়িটি থামানোর চেষ্টা করে। গাড়িটি পেছনের দিকে যেতে যেতে একটি বরফের স্তূপের ধাক্কা খায়। কেট তাড়াতাড়ি ম্যাক্সকে গাড়ি থেকে বের করে। এরপরে জন কেটকে নিয়ে সাইকিয়াট্রিস্ট ডাক্তারের কাছে আসে। ডাক্তার কেটের অবস্থা শুনে তাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে যেতে বলে। জন বাড়ি থেকে একটা ওয়াইনের বোতল খুঁজে নিয়ে আসে। এখানে বলে দিই, আসলে জনকে ওই ওয়াইনের বোতলটা অ্যাস্থারই দিয়েছিল। অ্যাস্থার চেয়েছিল যাতে জন কেটকে ভুল বোঝে আর জন আর কেটের সম্পর্কে ফাটল ধরে। যাই হোক, জন সেই ওয়াইনের বোতলটা ডাক্তারকে দেখিয়ে কেটকে বলে যে তুমি ড্রিঙ্ক করে বাচ্চাদের স্কুলে ছাড়তে গিয়েছিলে, এই জন্যই তুমি গাড়ি লক করতে ভুলে গেছো। জন কেটকে ওয়ার্নিং দেয় যদি সে 7 দিনের মধ্যে রিহ্যাবিলিটেশন সেন্টারে না যায় তাহলে সে তাকে ছেড়ে দেবে আর বাচ্চাগুলিকেও সে তার নিজের কাছে রেখে দেবে। কেট জনকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু জন কোনো মতে কিছু বুঝতে চায় না। অন্যদিকে কেটের মেয়ে ম্যাক্সকে অ্যাস্থার ভয় দেখাতে থাকে, কিন্তু ড্যানিয়েল কোনো মতে ম্যাক্সকে সরিয়ে নিয়ে জিজ্ঞাসা করে যে সেই দিন কি হয়েছিল। তখন ম্যাক্স ড্যানিয়েলকে সবকিছু বলে দেয়। সে এটাও বলে দেয় যে সিস্টারের মৃত্যুর পেছনে কার হাত রয়েছে আর সেই হাতুড়িটি কোথায় লুকোনো আছে। ম্যাক্স আর ড্যানিয়েলের এই কথাবার্তা অ্যাস্থার বাইরে থেকে শুনে ফেলে। তারপরে ড্যানিয়েল সেই ট্রি হাউসে গিয়ে হাতুড়িটি খুঁজতে শুরু করে, কিন্তু অ্যাস্থার সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল। ড্যানিয়েল অ্যাস্থারকে দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে কেট অ্যাস্থারের ঘরে খোঁজাখুঁজি শুরু করে। অ্যাস্থারের ঘরে খোঁজাখুঁজি করে কেট একটি ডায়েরি খুঁজে পায়, যে ডায়েরি থেকে কেট সার্নে ইনস্টিটিউশনের নাম জানতে পারে। তারপরে সে ইনস্টিটিউশনের ব্যাপারে আরো জানতে ইন্টারনেটে সার্চ করে। কোনো রকমে সেখান থেকে একটা কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে কেট সেখানে ফোন করে। সেখানে ফোন করে জানতে পারে যে সার্নে ইনস্টিটিউট কোনো অনাথ আশ্রম নয়, বরং এটা ছিল একটা পাগলাগারদ। অন্যদিকে অ্যাস্থার ড্যানিয়েলকে সহ সেই প্রমাণপত্রগুলো আগুন ধরিয়ে দেয়। সারা ট্রি হাউসে সে পেট্রোল ছড়িয়ে দেয় যাতে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। তারপরে দরজাটি লক করে সেখান থেকে বেরিয়ে আসে। কোনো রকমে ড্যানিয়েল জানলা দিয়ে বাইরে লাফ মারে, কিন্তু অ্যাস্থার একটি পাথর তুলে তাকে মারতে যায়। তখনই সেখানে ম্যাক্স এসে অ্যাস্থারকে ধাক্কা দিয়ে ড্যানিয়েলকে বাঁচিয়ে নেয়। ড্যানিয়েল অনেকটা জখম পেয়েছিল, তাই সে সেখানে বেহুশ হয়ে যায়। জন আর কেট তাড়াতাড়ি ড্যানিয়েলকে নিয়ে হাসপাতালে যায়। জন যখন ডাক্তারকে ড্যানিয়েলের অবস্থার ব্যাপারে জিজ্ঞাসা করে, ডাক্তার বলে যতক্ষণ না ড্যানিয়েলের জ্ঞান ফিরছে ততক্ষণ তারা কিছুই বলতে পারবে না। কেট আর জন যখন ডাক্তারের সাথে কথা বলছিল তখন সেখানে জনের মা বসেছিল। অ্যাস্থা জনের মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে কোনো রকমে সেখান থেকে জুস কেনার বাহানায় বেরিয়ে যায়।
কিছুক্ষণ পরে ম্যাক্সের সন্দেহ হয় যে অ্যাস্থার জুস কিনতে গিয়েছে কিনা। অন্যদিকে দেখানো হয় অ্যাস্থার সোজা ড্যানিয়েলের রুমে যায়, কারণ অ্যাস্থার ভয় পেয়ে গিয়েছিল যে ড্যানিয়েল যদি বেঁচে যায় তাহলে সবাইকে সত্যি কথা বলে দেবে আর অ্যাস্থারের আসল সত্যি সবার সামনে বেরিয়ে আসবে। অ্যাস্থার ড্যানিয়েলের রুমে ঢুকে ড্যানিয়েলকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। যখন ড্যানিয়েলের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন অ্যাস্থার ভাবে যে ড্যানিয়েল হয়তো সত্যি সত্যি মারা গেছে, তাই সে সেখান থেকে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেই রুমের ইমার্জেন্সি অ্যালার্ট বাজতে থাকে। সমস্ত ডাক্তাররা সেখানে চলে আসে। অনেক চেষ্টা করে তারা ড্যানিয়েলকে আবার বাঁচিয়ে নেয়। এরপরে জন আর কেট এই দৃশ্য দেখে অনেক ভেঙে পড়ে, অনেক কান্না শুরু করে, কিন্তু কেট এটা বুঝতে পারে যে এই সব কিছু অ্যাস্থার করেছে। সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে অ্যাস্থারের গালে একটি থাপ্পড় মারে। জন এটা দেখে অনেক রেগে যায়। কেট অ্যাস্থারকে মারতে যাবে ঠিক তখনই হাসপাতালে থাকা সমস্ত লোক তাকে ধরে বেহুশির ইনজেকশন দিয়ে দেয়। এরপরে জন কেটকে হাসপাতালেই অ্যাডমিট করে ম্যাক্স আর অ্যাস্থারকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে জন টেনশনে ড্রিঙ্ক করা শুরু করে। অন্যদিকে দেখা যায় অ্যাস্থার একটি ব্ল্যাক ড্রেস কেটে নিজের সাইজের মতন করে বানিয়ে নেয়। অ্যাস্থার ড্রেসটি পরে মেকআপ করে একদম অন্যরকম সেজে জনের সামনে আসে। তারপরে সে জনের সাথে একদম বড় মানুষদের মতন ব্যবহার করতে শুরু করে। অ্যাস্থার জনকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে আর জনের আরো ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। এরপরে জন অনেক রেগে যায়। তারপরে অ্যাস্থারকে বলে, আমি কালকেই তোমাকে অনাথ আশ্রমে দিয়ে আসবো, তুমি কেমন সেটা আমি এখন বুঝতে পারছি। জনের এই কথাবার্তা শুনে অ্যাস্থার অনেক রেগে গিয়ে নিজের রুমে চলে যায়। জন বুঝতে পারে যে কেট যা কিছু বলেছিল সবকিছু সত্যি ছিল। অ্যাস্থারের মধ্যে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। অন্যদিকে কেটের কাছে সেই সার্নে ইনস্টিটিউট থেকে একটি ডাক্তার ফোন করে। ডাক্তার কেটকে জানায় যে আপনারা যাকে 9 বছরের বাচ্চা মেয়ে ভাবছেন সে আসলে 33 বছরের একজন মহিলা। অ্যাস্থারের একটি হরমোন ডিসঅর্ডার রয়েছে, যার কারণে অ্যাস্থারের বয়স তো বাড়বে কিন্তু সে দেখতে একদম বাচ্চার মতোই লাগবে। কেট তো একদম আকাশ থেকে পড়ে, কেননা জন আর সে মিলে যাকে 9 বছরের বাচ্চা ভেবে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল সে আসলে 33 বছরের একজন মহিলা। ডাক্তার আরো বলে অ্যাস্থার এখনো পর্যন্ত 7 জনের খুন করেছে আর সে একটি পরিবারের সবাইকে মেরে সেই ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। এবার কেট পুরো স্পষ্ট বুঝতে পারে যে অ্যাস্থার আগে যেই পরিবারে থাকতো সেই পরিবারে কেন অ্যাস্থার বাদে সবাই আগুনে পুড়ে মারা গিয়েছিল। অন্যদিকে দেখা যায় অ্যাস্থার তার মুখের মেকআপগুলি সব মুছে ফেলতে থাকে। তার মধ্যে থেকে বেরিয়ে আসে 33 বছরের মহিলার মুখের ছাপ। অ্যাস্থার তার মুখের ভেতরে লাগানো নকল দাঁতগুলিও খুলে ফেলে। তখন তাকে দেখে সত্যিই মনে হচ্ছিল যে এটা কোনো 9 বছরের বাচ্চা নয়, বরং 33 বছরের একজন মহিলা। অ্যাস্থার রাগে ঘরের সব জিনিসপত্রগুলি এদিক ওদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে ফেলতে থাকে। ভাঙচুরের আওয়াজ শুনে জন তাড়াতাড়ি অ্যাস্থারের ঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে সে অ্যাস্থারকে পায় না, বরং অ্যাস্থারের রুমে বিভিন্ন বিচিত্র সব পেন্টিং দেখতে পায় যেগুলি শুধু নীল আলোতেই দেখা যায়। নীল আলোতে অ্যাস্থারের ওই পেন্টিংগুলি বীভৎস লাগছিল, যেটা দেখে জন অনেক অবাক হয়ে যায়। কেট গাড়ি নিয়ে হসপিটাল থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, কেননা সে অনেক ভয় পেয়েছিল যদি অ্যাস্থার জন আর ম্যাক্সের কোনো ক্ষতি করে দেয়। কেট জনকে ফোন করে। জন যখনই ফোন তুলতে যাবে তখনই ঘরের ইলেকট্রিসিটি চলে যায়। তখন কেট তাড়াতাড়ি পুলিশকে খবর দেয় এবং তাদের বাড়িতে আসতে বলে। এরপরেই দেখা যায় অ্যাস্থার জনের উপরে হামলা করে ও জনকে সেখানেই মেরে ফেলে। এই সব দৃশ্য ম্যাক্স উপর থেকে দেখছিল। অ্যাস্থার ম্যাক্সকে দেখে তাড়াতাড়ি ছুটে যায় ম্যাক্সকে মারার জন্য। ততক্ষণে কেট বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে ঢুকেই কেট দেখে জনের দেহ মাটিতে পড়ে রয়েছে। জনকে দেখে কেট কান্না করতে যাবে ঠিক তখনই ম্যাক্সের কথা মনে পড়ে। তাড়াতাড়ি করে কেট ম্যাক্সের ঘরে গিয়ে ম্যাক্সকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু ম্যাক্স আর অ্যাস্থারকে সে কোথাও খুঁজে পায় না। ভয়ে ভয়ে কেট গোটা বাড়ি তল্লাশি করে। হঠাৎ করে অ্যাস্থার কেটের ওপরে হামলা করে দেয়। কোনো রকমে কেট অ্যাস্থারকে সরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ম্যাক্স ফুলের বাগানের মধ্যে ঢুকে লুকোতে যাবে, তখনই তার গায়ে লেগে একটি টব ভেঙে যায়। টব ভাঙার আওয়াজ শুনে অ্যাস্থার সেখানে চলে আসে। কেটও সেই বাগানের ছাদের ওপরেই চলে আসে। সেখান থেকে সে ম্যাক্সকে ইশারা করে সে যেন কোনো আওয়াজ না করে আর নড়াচড়াও যেন না করে, কিন্তু অ্যাস্থার ম্যাক্সকে দেখে ফেলে। তখনই তার হাতে থাকা বন্দুকটি নিয়ে ম্যাক্সকে মারতে থাকে। ম্যাক্স ছোটাছুটি করে, কোনো রকমে সেখান থেকে বেঁচে যায়। আর তখনই ওপর থেকে কেট কাঁচ ভেঙে অ্যাস্থারের ওপরে ঝাঁপ দেয়। অ্যাস্থার অজ্ঞান হয়ে যায়। ক্যাট সেই সুযোগে ম্যাক্সকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। তখনই তাদের বাড়িতে পুলিশ চলে আসে। কেট ম্যাক্সকে নিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সেখানে অ্যাস্থার চলে আসে আর কেটের ওপরে হামলা করে। কেট আর অ্যাস্থার দুজনাই গড়াতে গড়াতে একটি বরফে জমা ঝিলের ওপরে চলে আসে। কেট আর অ্যাস্থার এখানে ধস্তাধস্তি করতে থাকে। অ্যাস্থারের হাতে যে বন্দুকটি ছিল সেই বন্দুকটি ম্যাক্সের পাশেই পড়েছিল। ম্যাক্স সেই বন্দুকটি তুলে যখনই চালায় তখনই ঝিলে ফাটল ধরে। কেট ও অ্যাস্থার তার মধ্যেই ডুবে যায়।
কোনো রকমে কেট সে ঝিলের ওপরে উঠে আসে, কিন্তু অ্যাস্থার কেটের পা ধরে টানতে থাকে। তখনই কেট আরেকটি পা দিয়ে অ্যাস্থারের মাথায় জোরে আঘাত করে, আর অ্যাস্থার সেই ঝিলের মধ্যেই পড়ে যায়। কেট কোনো রকমে ম্যাক্সকে বাঁচিয়ে নেয়, আর এখানেই এই মুভিটি শেষ হয়। বন্ধুরা, জানি না মুভিটির গল্পটি তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর গল্পটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। এরকমই সাসপেন্স, থ্রিলার আর ক্রাইম মুভির এক্সপ্লেনেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এক্সপ্লেনেড বাংলা চ্যানেলটিকে।